শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা নিয়ে আসছি তোমাদের অষ্টম শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয় ত্রয়োদশ অধ্যায় বাংলাদেশ এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা পাঠ 1। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সবাই জানি পৃথিবী নামে একটি গ্রহ রয়েছে, আর এই গ্রহের মধ্যে প্রায় 195টি দেশ রয়েছে। যদিও বা বর্তমান তথ্য মোতাবেক 206টির উপরে দেশ রয়েছে, তবে আমাদের বই পাঠ্যবইয়ের আলোকে বলছি আমাদের বর্তমান পৃথিবীতে মোট দেশ রয়েছে 195টি। এই 195টি দেশ নিয়েই আমাদের পৃথিবী নামক গ্রহটি, আর সেখানে প্রায় 700 কোটির উপরে মানুষ বসবাস করে। বিভিন্ন দেশ, ভাষা, স্থান, কাল, পাত্র ভেদে, অঞ্চল ভেদে আমাদের পৃথিবীটাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যেই আমরা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ। এরকম বাংলাদেশের মতন করে একাধিক রাষ্ট্র রয়েছে, মহাদেশ রয়েছে, অনেক কিছুই রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যেহেতু আমরা বাংলাদেশ এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা হিসেবে কাজ করব, তাহলে আমরা আঞ্চলিক কিছু সংস্থা সম্পর্কে জেনে নিই। সুপ্রিয়, তোমরা জানবা যে সাউথ এশিয়া বা দক্ষিণ এশিয়া নামে একটা সংস্থা রয়েছে, যার নাম হলো সার্ক। আমরা সবাই বিগত ক্লাসে পড়ে এসেছি সার্ক, SAARC, সার্ক, সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন। তারপর EU আছে, দেখো এখানে EU হলো ইউরোপীয় ইউনিয়ন। আমরা জানি যে ইউরোপ নামে একটি মহাদেশ রয়েছে, আর এই মহাদেশে যতগুলো দেশ আছে এই সবগুলো দেশ নিয়েই তৈরি হলো EU। তারপর আফ্রিকা একটি মহাদেশ রয়েছে, এই আফ্রিকা মহাদেশ নিয়ে হলো AU, আফ্রিকান ইউনিয়ন। তদ্রূপ দক্ষিণ পূর্ব এশিয়ার যে সকল দেশ রয়েছে সেগুলোই নিয়ে তৈরি আছে আসিয়ান। আমরা জানি আসিয়ান নামে একটি সহযোগী সংস্থা রয়েছে, আর যার পূর্ণ হলো অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়া নেশন। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি দেখি যে সারা পৃথিবীতে একটি মাত্র সংগঠন আছে বা সংস্থা আছে, যে সংস্থা সারা পৃথিবীর সকল দেশকে নিয়ে কাজ করে থাকে, তার মধ্যে হলো সেই দেশের নাম কি হলো UN। আমরা জানি জাতিসংঘ, UN ইংলিশে আমরা যদি দেখতে চাই তাহলে ইউনাইটেড নেশনস, সংক্ষেপে লেখা হয় UN। তাহলে UN এর পুনরূপ হলো ইউনাইটেড নেশনস। তা আমরা কি পেলাম? জাতিসংঘের ইংরেজি হলো ইউনাইটেড নেশন, যার সংক্ষিপ্ত রূপ হলো UN। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন পুরো পৃথিবী অর্থনৈতিক দুর্দশা এবং আঞ্চলিক ক্ষেত্রে দারিদ্রতা এবং বিভিন্ন দুর্ভিক্ষ, খরা, তারপর বিভিন্ন সমস্যায় জড়িত, ঠিক সেই মুহূর্তে আমাদের এই ইউনাইটেড নেশন বা জাতিসংঘ নামক একটি সংস্থা উৎপত্তি ঘটে। আর এটার উৎপত্তি যদি আমরা দেখতে পাই তাহলে প্রথম বিশ্বযুদ্ধের পর 1919 সালে জাতিপুঞ্জ নামে এর নামকরণ ছিল। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন সারা পৃথিবীতে জাতিগুলোর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, ঠিক তখনই কিন্তু তৈরি হয় ইউনাইটেড নেশন, আমরা সংক্ষেপে বলি UN। তোমরা দেখতে পাবো বিভিন্ন দেশে এই শান্তিরক্ষী কিংবা যারা আন্তর্জাতিক সংগঠন হিসাবে কাজ করে থাকে, তাদের গাড়িতে কিংবা ক্যাপে তারপর গেঞ্জিতে লেখা থাকে UN। তার মানে বোঝা গেল কি জাতিসংঘের কর্মকর্তা বা কর্মচারীরা এই নাম ধরে সারা পৃথিবীর আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের কাছে পৌঁছে যায় সেবা প্রদান করার জন্য। আর এই জাতিসংঘ বা ইউনাইটেড নেশন উৎপত্তির এবং তৈরির একমাত্র কারণ হলো পিছিয়ে পড়া জনগণকে সামনে আনা। তার মধ্যে হলো একটি সংগঠন বা সংস্থা, অঙ্গ সংগঠন বলতে পারি আমরা। জাতিসংঘের একটি অঙ্গ সংগঠন হলো ইউনিসেফ। তোমরা অবশ্যই শব্দটা শুনেছ অনেক আগেই, ইউনিসেফ, UNICEF, ইউনিসেফ, যার মিনিং হলো বা অ্যাব্রিভিয়েশন হলো ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, ইউতে ইউনাইটেড, এনএতে নেশনস, আইএতে ইন্টারন্যাশনাল, সিএতে চিলড্রেন্স, ইএতে ইমার্জেন্সি, এফএতে ফান্ড। তাহলে আমরা এখানে কি পেলাম? আমরা দেখলাম ইউনিসেফ এর পুনরূপ কি, আমরা কি শিখলাম? তোমরা দেখবা যে আমাদের যখন জ্ঞানমূলক কোনো প্রশ্ন আসে তখন ইউনিসেফ এর পুনরূপ কি এটা দিয়ে দেয়, তখন আমরা কিভাবে লিখবো? তখন আমরা লিখবো যে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। বাংলা হলো আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল। তাহলে নামতেই বুঝতে পারছো, শিশু তহবিল।
তাহলে তার কাজগুলো কি হবে সেটা তোমরা অবশ্যই বুঝতে পারতেছো। এই যে সংস্থাটা, অঙ্গ সংগঠনটা, এরা জন্ম বা প্রতিষ্ঠিত হয় 1946 সালে, 1946 সালে, এবং এর সদর দপ্তর হলো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। তাহলে আমরা যদি নৈর্ভিত্তিকের জন্য একটি নাম্বার কনফার্ম করতে চাই, তাহলে আমরা এই তথ্যগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে যে ইউনিসেফ এর জন্ম হলো 1946 সালে এবং এর সদর দপ্তর হলো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। এই প্রতিষ্ঠানটি 1965 সালে পৃথিবীর সর্বোচ্চ পুরস্কার নোবেল, এই নোবেল পুরস্কার প্রাপ্ত হয় এবং সেটা প্রাপ্তি ঘটে 1965 সালে। আর আমরা জানি যে এই ইউনিসেফ যেহেতু সারা পৃথিবীতে সুবিধা বঞ্চিত এবং অসহায়, নিপীড়িত এবং যে সকল শিশুরা বিভিন্ন দিক থেকে অবহেলিত, তাদের জন্য কাজ করে থাকে, সেই ক্ষেত্রে বাংলাদেশে এই সংস্থাটি সর্বপ্রথম কার্যক্রম শুরু করে 1961 সালে। আমরা কি দেখতে পেলাম? ইউনিসেফ প্রতিষ্ঠিত হয় 1946 সালে, সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, এবং নোবেল প্রাপ্তি ঘটে 1965 সালে। আর বাংলাদেশে এসে কার্যক্রম শুরু করে 1961 সালে। এবার আমি খুব ছোট করে তোমাদেরকে বলতে চাই এই সংস্থাটির কাজ কি। মাতৃ ও শিশু স্বাস্থ্য। আসলে যেহেতু ইউনিসেফ, আমরা দেখতে পাচ্ছি কি চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক শিশু জরুরি ফান্ড, তার মানে এখানে শিশু স্বাস্থ্য। তাহলে শিশু স্বাস্থ্য রক্ষা করতে গেলে অবশ্যই মাতৃ স্বাস্থ্য রক্ষা করতে হবে, আর মাতৃ স্বাস্থ্য যদি রক্ষা না হয় সেক্ষেত্রে শিশু স্বাস্থ্য কখনো রক্ষা হবে না। তাহলে আমরা অনেক সময় দেখতে পাই যে বহুপদীমূলক যখন কোনো নৈর্ভিত্তিক আসে তখন এই তথ্যগুলো দেওয়া থাকে, অনেক শিক্ষার্থীরা ভুল করে। আসলে যদিও শিশু স্বাস্থ্য রক্ষা করতে হয়, তাহলে একটি শিশু তার মার কোলে এবং গর্ভে বেড়ে ওঠে, তাহলে মাতৃ সেবা যদি ভালো হয় তাহলে তার শিশু সেবা অত্যন্ত অবশ্যই ভালো হবে। সেক্ষেত্রে মাতৃ ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করে থাকে। তারপর দেখো, আমরা জানি পৃথিবীর বিভিন্ন দরিদ্র প্রবণ বা দরিদ্র এলাকাগুলোতে বা অবহেলিত এলাকাগুলোতে শিশু স্বাস্থ্য ব্যাপক অবনতি ঘটে। তার একটাই কারণ পুষ্টি ও রোগ প্রতিরোধ যে ক্ষমতাটা, সেই কারণে। আর এই ইউনিসেফ ওই সকল অঞ্চলে এবং ওই সকল দেশে, ওই সকল এলাকাতে গিয়ে এই যে যারা শিশু মা তাদেরকে পুষ্টি ও রোগ প্রতিরোধের সম্পর্কে সচেতনতা এবং খাদ্যাভ্যাস সম্পর্কে বিভিন্নভাবে তারা অনুপ্রাণিত করে থাকে। তারপর প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা। আমরা জানি যে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন জায়গার মধ্যে অসুস্থতা বোধ করি, ঠিক সেই ক্ষেত্রে আমাদের প্রাথমিক ভাবে কি করা দরকার, আর সেই কাজটা কি করা দরকার, সেই কাজটা সম্পর্কে সমক্ষ জ্ঞান এবং তার সম্পর্কে যে ধারণা দেওয়া দরকার, সমগ্র ধারণা দেওয়া দরকার, সেই ক্ষেত্রে ইউনিসেফ ব্যাপক ভূমিকা পালন করে থাকে, আর এটা তার একটা অন্যতম কাজ। তারপর হলো, আমরা জানি আমাদের যে যতগুলা চাহিদা রয়েছে তার মধ্যে শিক্ষা একটা অন্যতম। তো মৌলিক শিক্ষা মানে আমি বেঁচে থাকার জন্য এবং আমাকে জীবন ধারণ করার জন্য যতটুকু জ্ঞান দরকার, ঠিক সেই সমক্ষ জ্ঞানটুকু দেওয়ার জন্য ইউনিসেফ শিশু গড়া থেকে মানে শিশুদের ক্ষেত্রে এবং মাদেরকে সচেতন করার ক্ষেত্রে সেই কাজটুকু করে থাকে। তারপর আরেকটি অন্যতম কাজ হলো স্যানিটেশন ও নারী উন্নয়ন। স্যানিটেশন ও নারী উন্নয়ন, শিক্ষার্থীরা বুঝতে পারছো যে ইউনিসেফ স্যানিটেশন ও নারী উন্নয়ন নিয়ে কাজ করে থাকে। আমরা জানি আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ভারতে স্যানিটেশনের বড়ই অভাব, কারণ তারা খোলা পায়খানায় অনেক সময় কি করে মানে মল ত্যাগ করে থাকে। সেই ক্ষেত্রে বাংলাদেশ অনেকটাই এগিয়ে আছে, আর তার ক্ষেত্রে আমি বলতে পারি যে ইউনিসেফের ভূমিকা সবচেয়ে বেশি। আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে দেখবা, তোমরা দেখে এসেছো, অনেক সময় তোমরা দেখে এসেছো যে ইউনিসেফের অনেক পোস্টার ছিল, সেখানে ফল মূল খাদ্য তারপর স্যানিটেশন এগুলো চিত্র দ্বারা তারা বুঝিয়ে দিত যে কিভাবে কি করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাই যে মৌলিক শিক্ষা বা স্যানিটেশনের যে নারী উন্নয়নের যে কাজটা, তারা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। এবং আমরা দেখতে পাই যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কার্টুন শিক্ষামূলক বিভিন্ন প্রচারণা কিংবা বিভিন্ন ধরনের শিক্ষামূলক বা শিশু স্বাস্থ্য রক্ষামূলক, স্বাস্থ্য রক্ষামূলক, মাতৃস্বাস্থ্য রক্ষামূলক, সেইখানে আমরা যখন বিজ্ঞাপন দেওয়া হয় সেই বিজ্ঞাপনের নিচে সুন্দর করে লেখা থাকে যে সৌজন্যে কিংবা আয়োজনে পৃষ্ঠপোষকতা ইউনিসেফ। তাহলে এই ইউনিসেফ এগুলোর মাধ্যমে কিন্তু আমাদের দেশও এই কাজগুলো করে থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধু, তোমরা অবশ্যই বুঝতে পারছো আজকে আমি কি নিয়ে কথা বলেছি। তো আশা করি তোমরা আমার কথাগুলা ক্লাসটা অবশ্যই বুঝতে পেরেছো। তো তোমাদের সবার বাড়ির একটা কাজ থাকলো, আমি তোমাদেরকে বাড়ির কাজ দিলাম। সেই কাজটি হলো, তোমরা আমার লেকচারটা শোনার পর অবশ্যই 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 তোমরা এই কাজটুকু করবা। তা হলো ইউনিসেফ বাংলাদেশে কি ধরনের কাজ
করে থাকি। আর যদি আমার লেকচার বা আমার কথা বুঝতে কারোর প্রবলেম হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে। আর তোমাদের বাড়ির কাজ থাকলো ইউনিসেফ বাংলাদেশে কি ধরনের কাজ করে থাকে। আজ এটুকু পর্যন্ত। নেক্সট ক্লাসে আমি আবার আলোচনা করব ইউএনডিপি, ইউনেস্কো এবং FAO, বিশ্ব খাদ্য স্বাস্থ্য সংস্থা, স্বাস্থ্য সংস্থা এবং জনসংখ্যা তহবিল। আমি আগামী ক্লাসে অবশ্যই এগুলো নিয়ে আলোচনা করব। ততটুকু সময় তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আমার ক্লাস এখানে সমাপ্ত করছি। সবাইকে আবার শুভেচ্ছা ও অভিনন্দন।